আসসালামু আলাইকুম। আমি মিনহাজ কাশফুল অনলাইন স্কুলে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৭ চলন ও অঙ্গচলনার পাঠ পরিচিতি নিয়ে। তাহলে আমরা ফার্স্টে বোর্ডে লক্ষ্য করি চলন ও অঙ্গচালনা আসলে কি বলেছে। আমি একটি কথা বলে রাখি, সবসময় বলি যে প্রত্যেক জিনিসের নামেই তার গুণের কিছু পরিচয় বা বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন এখানে বলা হয়েছে চলন ও অঙ্গচালনা, তাহলে অবশ্যই আমাদের এই অধ্যায়ে যে আলোচিত অংশ সেটাতে অবশ্যই চলাফেরা এবং অঙ্গের যে সমন্বয় বা অঙ্গ যেভাবে চলাফেরা করবে, হাত বা যেভাবে সমন্বয় সৃষ্টি করে, সেই প্রসঙ্গেই মূলত আলোচনা করা হয়ে থাকবে। তাহলে আমরা একটু লক্ষ্যপাত করি। আমাদের দেহের কাঠামো গঠনের জন্য দেহের অভ্যন্তরে এক বিশেষ ধরনের যোজক কলা রয়েছে। এই বিশেষ ধরনের যোজক কলা যা আমাদের দেহের কাঠামো গঠন করে, দেহকে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে, দেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহকে হেফাজত করে, সেই বিশেষ ধরনের যোজক কলাকে বলা হয়ে থাকে কঙ্কাল বা স্কেলেটাল। বাংলায় আমরা এই কঙ্কালকে অস্থিও বলে থাকি। আসলে এখন প্রশ্ন আসতে পারে এই অস্থিটি কোথা থেকে উৎপত্তি হয় বা কিভাবে এটার তৈরি বা উৎপত্তি স্থল কোথা থেকে হয়ে থাকে। আসলে যখন আমরা ভ্রূণীয় অবস্থায় ছিলাম তখন ভ্রূণীয় যে তিনটি স্তর ছিল, দেখুন লক্ষ্য করে, এক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম, এই তিনটি স্তর ভ্রূণীয় অবস্থায় আমাদের ছিল। এই তিনটি স্তরের ভিতরে মাঝের যে স্তর মেসোডার্ম, এখান থেকেই মূলত এই কঙ্কাল বা অস্থির উৎপত্তি হয়ে থাকে। এখন বন্ধুরা একটি সমস্যা হয়ে থাকে, আমাদের যে তিনটি স্তর, তাহলে কোন স্তরটা মাঝে থাকে, কোন স্তরটা বাইরে থাকে আর কোন স্তরটা ভেতরে থাকে, আসলে এই জিনিসটা একটু আমাদের মনে রাখতে কষ্ট হয় বা গুলিয়ে যায়। সেক্ষেত্রে আমি একটু ট্রিক্স আপনাদের দিতে পারি। দেখুন, মেসোর থেকে যদি আমরা ম বা ইংলিশে যদি আমরা এম ধরি, এম এ কি হয়? মিডিল, মানে মাঝে, মধ্যে। তাহলে সবসময় এই স্তরটি মাঝে থাকবে। দেখুন, তারপর আমরা নিচেরটা দেখি, এন্ডোর থেকে আমরা ই এন নেই, তাহলে ই এন থেকে আমরা জানি ইন্টার, ই এন টি ই আর, ইন্টার মানে ভিতরে বা অভ্যন্তরে। তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারতেছি এন্ডোডার্ম মানে ভিতরের বা অভ্যন্তরের যে স্তরটি সেটা হলো এন্ডোডার্ম। তাহলে বন্ধুরা আরেকটি আমাদের বলার প্রয়োজনই হচ্ছে না, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এক্টোডার্ম মানে সর্ববহিস্থ স্তর। তাহলে আমরা আলোচনা সাপেক্ষে বলতে পারি সর্ববহিস্থ স্তর এক্টোডার্ম, মাঝের বা মধ্যের স্তর মেসোডার্ম আর সর্ব অভ্যন্তরের স্তর এন্ডোডার্ম। তাহলে বন্ধু এই যে তিনটি স্তর, এই স্তরের তাহলে কোথা থেকে আমার এই যে অস্থি বা কঙ্কালের উৎপত্তি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই মেসোডার্ম বা মধ্যের বা মাঝের যে স্তরটি ভ্রূণীয় অবস্থায় তৈরি হয়ে থাকে সেখান থেকে আমাদের অস্থি তৈরি হচ্ছে। আসলে অস্থিটি মূলত কানেকটিভ টিস্যু ছাড়া আর কিছুই না, একটা কানেকটিভ টিস্যু। এই অস্থির প্রয়োজনীয়তাটা আমরা লক্ষ্য করি, অস্থির প্রয়োজনীয়তা অপরিসীম। আসলে যদি মূলত অস্থি না থাকতো তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবে কখনোই কন্টিনিউ করতে পারতাম না। অস্থি না থাকলে আমাদের দেহটা একটি মাংসপিণ্ডর আকার ধারণ করত। আমরা তখন এই যে স্বাভাবিক যে চলাফেরা কখনোই করতে সম্ভব হইতাম না। আমরা তাহলে অ্যামিবার মতো অথবা জোকের মতো আমরা গুড়িয়ে গুড়িয়ে বা হামাগুড়ি দিয়ে আমাদের চলতে হতো। তাহলে দেখা যাচ্ছে আমাদের চলাফেরা বা আমাদের দৈনন্দিন যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অস্থি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এছাড়াও অস্থির আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বা মোস্ট সুপার ডুপার ইম্পর্টেন্ট কিছু কাজ রয়েছে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। অস্থি অভ্যন্তরীণ যে ইন্টারনাল অঙ্গসমূহ, যেগুলো আমাদের মোস্ট সেন্সিটিভ অঙ্গ, সেগুলোকে প্রোটেকশন দিয়ে থাকে। মানে বাইরের যে প্রতিকূল পরিবেশ বা যত প্রতিকূল অবস্থা আসছে তার থেকে এই যে আমাদের ইন্টারনাল অঙ্গ যেমন হার্ট, লাংস, ব্রেইন ইত্যাদি যে মোস্ট ইম্পর্টেন্ট যে অর্গানগুলা, সেগুলোকে যে প্রোটেকশন বা মানে যেগুলোকে রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ করে থাকে অবস্থা থেকে প্রোটেকশন দেয় এই আমাদের অস্থি বা স্কেলেটাল বা কঙ্কাল। আরও একটি ইম্পর্টেন্ট কাজ করে থাকে আমাদের এই যে মাসেলস বা মাংস বা গোশত যাকে বলা হচ্ছে, এটা আমাদের অস্থির সাথেই অ্যাটাচ থাকে। আর অস্থি এটাকে অ্যাটাচ রাখার জন্য একটা সারফেস প্রোভাইড করে, সারফেস বা তল প্রোভাইড করে। এক্ষেত্রে আমি বোঝানোর জন্য একটা কথা বলে থাকি, আমরা যে রড ইউজ করি বিল্ডিং তৈরি করার জন্য, রডে যে সিমেন্টটা লেগে থাকে, তাহলে বন্ধুরা রড যদি আমরা অস্থি কল্পনা করি তাহলে
মাসেল যদি চিন্তা করি আমার সিমেন্টগুলা, তাহলে ওই সিমেন্টটা অস্থিতে বা রডে লেগে থাকার যে তল, তাহলে এই তলটা কিন্তু এই রডই প্রোভাইড করছে। আর একটা খেয়াল করলে দেখবেন এই রডটা কিন্তু কখনো প্লেন বা সমতল থাকে না, সর্বদা একটু খাঁচকাটা থাকে। তেমনি আমাদের অস্থিও কিন্তু প্রায় সমতল না, অস্থিতেও বিভিন্ন উঁচু নিচু বা খাঁজ কাটা থাকে, যাতে সহজে আমাদের মাসেলসটা সেখানে অ্যাটাচড হতে পারে। তাহলে আমরা বলতে পারি মাসেলস প্রোভাইডের যে তল সেটা কিন্তু এই অস্থি দিয়ে থাকে। আরও একটি ইম্পর্টেন্ট যে কাজ সেটা পরবর্তীতে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো আরও একটি ইম্পর্টেন্ট কাজ, যেটা রক্তকণিকা বা ব্লাড সেল বা রক্তকোষের যে তিনটি উপাদান, রক্তকণিকার যে তিনটি উপাদান, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। এই কণিকা বা রক্তের যে কণিকাসমূহ, এই কণিকাসমূহ কিন্তু আসলে এই যে বোনস বা অস্থির অভ্যন্তর থেকেই উৎপন্ন বা তৈরি হয়ে থাকে। আমরা জানি বোনসের যে অভ্যন্তরে ফাঁকা জায়গা থাকে বা মেডিউলারি ক্যাভিটি বলে যাকে, এই মেডিউলারি ক্যাভিটির ভিতরে এক ধরনের মজ্জা থাকে, তাকে আমরা অস্থি মজ্জা বলি, ইংরেজিতে যাকে বলা হয় বোনস ম্যারো। এই যে দেখা যাচ্ছে বন্ধু, আমরা দেখি অস্থি মজ্জা, যার ভিতরে আছে বোনস ম্যারো। এই বোনস ম্যারো বা বোন ম্যারো বা অস্থি মজ্জার দুইটি অংশ আছে, একটা হলো রেড বোন ম্যারো আর একটা হলো ইয়েলো বোন ম্যারো। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে দুইটা থেকেই কি রক্তকণিকার উৎপত্তি হয়? না বন্ধুরা, এক্ষেত্রে আমি বলবো রেড বা লোহিত বা লাল যে বোন ম্যারোটা আছে, এখান থেকে আসলে আমাদের অস্থির উৎপন্ন হয়ে থাকে। তাহলে এখানে আরো একটি কোশ্চেন চলে আসে, তাহলে কি আমাদের ইয়েলো বোন ম্যারো কোনোই কাজে আসে না? না বন্ধু, ইয়েলো বোন ম্যারো কাজে আসে। চর্বি বা ফ্যাট এই ইয়েলো বোন ম্যারোতে সঞ্চিত অবস্থায় থাকে। তাহলে আমাদের যে রক্তকণিকার যে তৈরি হওয়ার যে উৎপন্ন হয়, তাহলে এই বোন ম্যারোর যে রেড বোন ম্যারো যে দুইটা বিভাগ আছে, তার ভিতরে যে রেড বোন ম্যারো, এখান থেকে রক্তকণিকাগুলো তৈরি হয়ে থাকে। খুবই একটা ইম্পর্টেন্ট কথা। এছাড়া এই ইয়েলো বোন ম্যারোতে চর্বি সঞ্চিত অবস্থায় থাকে। এছাড়া আমাদের বোনসের ভিতরে আরো অনেক ধরনের খনিজ উপাদান সঞ্চিত অবস্থায় থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট ইত্যাদি খনিজ উপাদান আমাদের বোনসের ভিতরে সঞ্চিত অবস্থায় থাকে। দেখেন আমাদের শরীরটা বা আমাদের যে দৈহিক যে জীবন বা আমাদের শরীরের যে অবস্থান সবসময় একটা ভারসাম্য বা একটা ব্যালেন্সড অবস্থায় থাকতে চাই। এই ব্যালেন্সড অবস্থায় থাকার যে প্রবণতা, তাকে কিন্তু আমরা বলে থাকি হোমিওস্ট্যাসিস, বা এই যে ব্যালেন্স রাখার যে প্রবণতা, তাকে কিন্তু আমরা হোমিওস্ট্যাসিস বলে থাকি। আর হোমিওস্ট্যাসিস প্রক্রিয়ায় এই বোনস বা অস্থি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। এখন কোশ্চেন আসতে পারে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখুন, আমাদের এই বোনস শুধুমাত্র রক্তকণিকা উৎপন্ন ছাড়াও বিভিন্ন খনিজ পদার্থ এর ভিতরে সঞ্চিত রাখে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট। এছাড়াও এই ইয়েলো বোন ম্যারোতে আমাদের চর্বি সঞ্চিত অবস্থায় থাকে। তাহলে দেহের কোনো অংশে যদি কোনো খনিজ উপাদান বা খনিজ পদার্থের অভাব ঘটে থাকে, তখন এই বোন ম্যারো থেকে বা এই বোনস এই খনিজ উপাদানগুলো সাপ্লাই দিয়ে দেহটাকে একটা ভারসাম্য অবস্থা বা ব্যালেন্সড অবস্থায় রাখতে সর্বসময় সাহায্য করে থাকে। তাহলে আমরা এটাও বলতে পারি যে বোন ম্যারোর না, এটাও বলতে পারি যে বোনস বা অস্থি আমাদের যে হোমিওস্ট্যাসিস প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই যে বোনসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, সর্বশেষে আমরা একটা কথা বলতে চাই যে আমরা একটা জিনিস আলোচনা করি, বোন ম্যারোটা। এই দেখেন আমাদের এই যে একটা বোনস, এটা কিন্তু একটা হিউমেরাস, এটার আমরা যে ফিগার, সেই ফিগারটা কিন্তু আমরা বোর্ডে এঁকেছি। এই দেখেন, এই বোনসের ভিতরে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, বা যাকে বলা হয় মেডিউলারি ক্যাভিটি। দেখুন, আর এই ক্যাভিটির ভিতরেই থাকে বোন ম্যারো, বা বাংলায় যাকে বলা হচ্ছে অস্থি মজ্জা। এই অস্থিমজ্জা থেকেই মূলত আমাদের এই রক্তকণিকা উৎপন্ন হয়। তাহলে আমরা এই চিত্রের মাধ্যমে আমরা জিনিসটা একটু, এই ফিগারটার মাধ্যমে, হিউম্যারাসের ফিগারের মাধ্যমে আমরা জিনিসটা একটু বুঝতে পারলাম। তাহলে সর্বপরিশেষে আমরা যদি আলোচনার সারমর্মটা নিই, বা আমরা জানি আলোচনার যে সারমর্মটা যদি আমরা এখানে আলোচনা করি, তাহলে আমরা আরেকবার আমাদের পাঠটা আরেকবার একটু আমরা দেখি। তাহলে প্রথমে আমাদের বোনস কি কাজ করে থাকে? স্ট্রাকচার। অবশ্যই বোনস একটা সুন্দর স্ট্রাকচার বা কাঠামো দান করে থাকে, যার মাধ্যমে আমরা চলাফেরা করতে পারি, যার মাধ্যমে আমরা নিজেকে স্বাধীনভাবে মেলে ধরতে পারি, যার মাধ্যমে আমরা আর কয়েকটা অনুন্নত প্রাণীর থেকে উন্নতভাবে জীবনযাপন করতে পারি। সেকেন্ডে আমরা আসি প্রোটেকশন মানে কি, বা আত্মরক্ষা। এই আত্মরক্ষা আমাদের অভ্যন্তরীণ যে সফট অর্গানগুলো বা সেন্সিটিভ অর্গানগুলো, যেমন ব্রেইন বা হার্ট, তারপরে লাংস, এই যে অভ্যন্তরীণ যে মানে ইন্টারনাল যে অঙ্গগুলো, এগুলোর যে প্রোটেকশন বা আত্মরক্ষা
রক্ষা সেটা কিন্তু আমাদের এই অস্থি বা কঙ্কাল বা স্কেলেটাল বা বোন দিয়ে থাকে। তাহলে 3 নম্বর অ্যাটাচমেন্ট, অবশ্যই বন্ধুরা এই যে মাসেলস অ্যাটাচমেন্ট বা গোশত বা মাংস যেটা আমাদের দেহের, দেখুন আমাদের এই বোনস, এখানে যদি আমরা হিউমেরাসের দেখেন এই যে নরম মাংসপিণ্ড আছে এটাও কিন্তু আমাদের অ্যাটাচড আছে এই যে হিউমেরাসের যে বোনস, এই বোনসের সাথে। আর এই বোনসের যে উঁচু নিচু যে কাভারিং আছে দেখুন এটা কিন্তু সমান না, সমতল না, খাঁচকাটা রয়েছে। এই যে তল, এই তলটাও কিন্তু এই বোনসটা প্রোভাইড করতেছে যাতে মাসেলসগুলো সুন্দরভাবে অ্যাটাচড থাকতে পারে, অ্যাজ লাইক অ্যাজ রড। দেখুন তারপরে আমরা 4 নম্বর আলোচনা করি ব্লাড সেল। অবশ্যই ব্লাড সেলের যে 3টা ব্লাড সেল, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা, সেটাও কিন্তু এই 3টা কণিকা বা সেলগুলাও কিন্তু আমাদের এই বোনসের যে বোন ম্যারো এখান থেকে আমাদের উৎপন্ন বা তৈরি হয়ে থাকতেছে। লাস্ট আমাদের যে ওভারঅল রিজার্ভ, এখানে বোনসের ভিতরেও যে আমাদের যে খনিজ উপাদানগুলা যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট ইত্যাদি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান এখানে সঞ্চিত থাকে। আবার ইয়েলো বোন ম্যারোর মাধ্যমে ফ্যাট বা চর্বিটাও এর ভিতরে সঞ্চিত থাকে। তাহলে হোমিওস্ট্যাসিস প্রক্রিয়ায় যে যদি ঘাটতি দেখা যায় বা কোনো ধরনের যদি অপ্রতিকূল অবস্থা দেখা যায় বা দেহের কোনো একটা অংশের খনিজ উপাদানের ঘাটতি দেখা যায় তখন কিন্তু এই রিজার্ভ অংশ থেকে ওই ঘাটতিটা পূরণ করে থাকে। তাহলে রিজার্ভেও ভূমিকা পালন করে থাকে এবং হোমিওস্ট্যাসিসেও ভূমিকা পালন করে থাকে। আজকে মূলত চলন ও অঙ্গ চলনার পার্ট পরিচিতি সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। পরবর্তী ক্লাসে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত সবার ভালো ও সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।